দেশের উত্তর পূর্বের এই জনপদে মানুষ মাটির উপর ভরসা করে বাঁচে। এই মাটিতেই তারা ধান ফলায়, মাছ ধরে, সন্তানদের ভবিষ্যতের স্বপ্ন বুনে। হঠাৎ একদিন এই গ্রামের মানুষ জানতে পারে তাদের জমির অনেক গভীরে লুকিয়ে আছে এমন এক সম্পদ যা বদলে দিতে পারে দেশের জ্বালানি ভবিষ্যৎ। বাপেক্স কোম্পানি তারা এলাকা সার্ভে করছে, পরে আমরা জিজ্ঞাসা করলাম যে এটা বিষয় কি, যে আমরা গ্যাস অনুসন্ধান করতেছি। পরে কিছুদিন পরে আবার ওনারা আসলেন যে এলাকায় গ্যাস পাওয়া গেছে, এখানে খনন করা হবে। 2012 সালে দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স শুরু করল গ্যাস অনুসন্ধান। লক্ষ্য প্রাকৃতিক গ্যাসের সন্ধান। গ্রামের মানুষের কাছে এটি শুধু একটি প্রকল্প ছিল না, এটি ছিল জাতীয় স্বার্থের একটি উদ্যোগ। দেশের স্বার্থে আপনাদের এই জমিগুলি আমাদের প্রয়োজন, তবে আপনারা যাতে না ঠকেন, আপনারা আমরা এই টাকা পয়সা দিয়ে দেয়। তখন এক পর্যায়ে আমরা বাধ্য হইয়া দেশের স্বার্থে আমরা বাধ্য হয়ে এই জমি টমি দিছি। বাপেক্স আসার পর কি স্বপ্ন দেখেছিলেন কৃষকেরা? খুব আশাবাদী ছিলাম যে এখানে প্রচুর পরিমাণে গ্যাস আছে, যেটা আমরা শুনছি যে গ্যাসের মজুদ অত্যাধিক বেশি মাটির নিচে। এখানে যদি গ্যাস উত্তোলন সম্ভব হয় তাহলে একটা বিরাট বড় গ্যাস ক্ষেত্র হবে, এলাকার উন্নয়ন হবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে। গ্রামের কৃষকরা সেদিন বিশ্বাস করে বাপেক্সকে জমি লিজ দিয়েছিলেন। যদি আমরা গ্যাস পাই তখন আমরা জায়গা খরিদ করে নিলাম উচিত মূল্য দিয়ে, আর যদি না পাই তাহলে আমরা 3 বছর লাগে আমরা লিস্ট নিলাম। আপনার কয় একর জায়গা গেছে এখানে? এনে গেছে আপনার 1 একর না 10 কাঠা। 10 কাঠা? হ্যাঁ, 80% কাটা গেছি। 800। আপনি কত পাইতেন টাকা? 80,000 একরে। অনেক দিন কাজ করছে এবং অনেক কিছুই এখানে ছিল। হঠাৎ করে কাজ টাজ করা শেষে ড্রিলিং করছে, ড্রিলিং করার পরে দিয়ে ওনারা বলছে যে এখানে বিদ্যুৎ গ্যাস নেই। গ্যাস যদি নাই থাকে তাহলে এই জায়গায় কেন কূপ খনন করা হয়েছিল? কি তথ্যের ভিত্তিতে নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত? আর কোটি কোটি টাকা ব্যয় করে খননের পরও কেন বাণিজ্যিকভাবে পাওয়া গেল না গ্যাস? এই কংক্রিটের নিচে শুধু একটি কূপ নেই, এখানে লুকিয়ে আছে একটি বৈজ্ঞানিক সিদ্ধান্ত, আছে কোটি টাকার রাষ্ট্রীয় বিনিয়োগ, আছে একটি গ্রামের আত্মত্যাগ, আর আছে এমন কিছু প্রশ্ন যার উত্তর খুঁজতেই আমাদের আজকের এই অনুসন্ধান। আমাদের কাছে এসেছে সুনেত্র গ্যাস কূপ খনন সংক্রান্ত একাধিক অভিযোগ। এটা একটা মেগা দুর্নীতি প্রকল্প ছিল, মেগা প্রকল্প। হামিদুল ইসলাম রতন শেলবরস ইউনিয়ন পরিষদের সদস্য। খননের স্থান নির্বাচন নিয়ে বাপেক্স কর্মকর্তাদের সঙ্গে তার তর্ক হয়েছিল এমন দাবি করেন তিনি। বাপেক্সের যখন কর্মসূচি সূচনা করে কার্যক্রম, তখন কিন্তু এই হাওর অঞ্চলে প্রতিটা এলাকাতে কিন্তু গ্যাস সন্ধানের জন্য চেষ্টা করছে, কোথায় কি আছে, মুখটা কোথায় আছে এটার মুখটা। তখন কিন্তু আমাদের প্রাথমিক যে তথ্য ছিল সেটা কিন্তু সৈয়দপুর মৌজা রাস্তার পাশে একটা ডুবা আছে, এটার মধ্যে কিন্তু লাল নিশান দিয়ে অনেকটা জায়গা চিহ্নিত করা হয়েছে যে এই জায়গাটার মধ্যে গ্যাসের সম্ভাবনা এবং গ্যাসের উৎপত্তি স্থলটা মুখটা এদিকে। কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্টের আওয়ামী লীগের সরকার এমপি ওনার ব্যক্তিগত স্বার্থের কারণে উনি গাবি গ্রামে এটাকে নিয়ে গেছে। ওনার ধারণা ছিল যে 5 লাইনের মাধ্যমে ওই গ্যাসটাকে ওইখানে উত্তোলন করে এদিক দিয়ে বাই রুট একটা করবে। উনি অনেক মোটা অঙ্কের টাকার বিনিময়ে বাপেক্সের সাথে একটা চুক্তিবদ্ধ হয়ে কিন্তু এই কাজটা এখান থেকে স্থানান্তরিত করে গাবি গ্রামে নিয়েছে। এটাকে গ্রহীতার জায়গাতে আমরা যে দলিল করি দাতা এবং গ্রহীতা যে জমি দিয়ে সে দাতা। জুলফিকার আলী ভুট্টো শেলবরস ইউনিয়নের একজন দলিল লেখক। সুনেত্র প্রকল্পের জমি হুকুম দখলের প্রক্রিয়া খুব কাছ থেকে দেখেছেন তিনি। তার দাবি প্রাথমিক আলোচনার স্থান আর শেষ পর্যন্ত খনন হওয়া স্থান এক ছিল না। আবিষ্কার হয়েছিল ফুলুর মৌজা ফুলুরে, আমরা তখন যেটা শুনছি বা দেখছি, তো ওইখানে মুখটা ছিল এবং ওইখানে গ্যাসটা উৎপন্ন হওয়ার কথা ছিল। কিন্তু ওই এলাকার মানুষ অত্যন্ত রাজনৈতিক এবং শিক্ষিত সচেতন। এমপি মনে করছে যে এইখানে যদি গ্যাসের ব্যবস্থাটা হয় তাহলে এই এলাকার মানুষ যতটা রাজনৈতিক কনসাস
এবং এই এলাকার মানুষ যতটা সচেতন, তার ভিতরে তো একটা 2 নম্বরের চিন্তাভাবনা ছিল। তো সে যদি শর্ট থাকতো, যেহেতু ফুলুরে এটা উৎপন্ন হয়েছে, তো ওই এলাকার মানুষদের ডাকিয়ে নিয়ে বসে, উপজেলা প্রশাসন নিয়ে বসে ওইখানে কাজটা করতো। স্থানীয়দের অভিযোগ, তৎকালীন সংসদ সদস্যের আত্মীয় স্বজন ও রাজনৈতিকভাবে ঘনিষ্ঠদের সুবিধা দিতে খননের স্থান পরিবর্তনের জন্য বাপেক্সকে প্রভাবিত করা হয়েছিল। সেই অভিযোগ নিয়ে আমরা হাজির হই বাপেক্সের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালকের সামনে। জানতে চাই খননের সিদ্ধান্ত ফুলুরে গ্রাম থেকে গাবি গ্রামে এসেছিল কিভাবে। এখানে দূরত্বর বিষয় না, বিষয়টা হলো এখানে একটা গভীরতা, এখানে স্ট্রাকচারটা অনেক বড় এবং আমাদের একটা ধারণা ছিল যে এখানে যদি গ্যাস পাওয়া যায় একটা বড় ধরনের আমরা গ্যাস ফিল্ড আবিষ্কার করি, একটা মোর দেন 2 TCF বা 3 TCF এই ধরনের গ্যাস হতে পারে। ওদের যে আমাদের যে টোটাল যে স্ট্রাকচারটার যেটা ওটাকে ইভ্যালুয়েট করে যেটা পাওয়া যায়, যদি গ্যাস পাওয়া যেত এটা বড় গ্যাস ফিল্ড হতো। যে জন্য আমরা অনেক প্রিকশন নিয়ে সেখানে কাজ করেছি। তো যে কোনো জায়গায় ডিলিং করলে যেটা টার্গেট ডিলিং ডেপথ ধরা হয় তার 100-200, এই জায়গায় আমরা 300 মিটার, যেহেতু আমরা আশাবাদী ছিলাম 300 মিটার পর্যন্ত ধরে নিলাম। এরপরে কিন্তু আর আপনার সাধারণত ডিলিংটা করা হয় না। আর আমাদের দেশে একটা এই 4000 বা 3500-4000 মিটার নিচে কিন্তু বিভিন্ন জায়গায় হাই প্রেশার জোন আছে। তো আমাদের ডিলিং করেছে কত মিটার পর্যন্ত জানেন? অ্যাবাউট 4700 মিটার পর্যন্ত, 4685 মিটার, প্রায় 1000 মিটার। কেন আমাদের একটা ইয়ে ছিল যে আমরা এখানে পেতে পারি, পাওয়ার খুব সম্ভাবনা আছে। এটা বিবিনার থেকে ধরে আরও নিচে যাই, যতক্ষণ পর্যন্ত আমাদের সক্ষমতা ছিল ততক্ষণ পর্যন্ত। এবং এটা কিন্তু এক্সেপশনাল, বাংলাদেশের অন্য কোথাও কোনো রেকর্ড নাই যে একটা টার্গেট ডেপথ করে তারপরে 1000 মিটার যায় কোনো এক্সপ্লোরেশন হলে। আমাদের প্রশ্ন ছিল, সাবেক সংসদ সদস্যের পরামর্শেই কি জায়গা পরিবর্তন করা হয়েছিল? কোনো একজন এমপি অথবা কোনো মন্ত্রীর কথায় সরকার বা পেট্রোবাংলা বা বাপেক্স যে কোনোদিন কোনো জায়গায় এরকম লোকেশন করে না, বা লোকেশনটা যে জায়গাটা দেওয়া হয় সেটা সম্পূর্ণ টেকনিক্যাল টিম যেটা থাকে এবং সেই টিমের উপর ভিত্তি করে এটা দেওয়া। ওই জায়গাতে নিয়ে যায় হচ্ছে যে ওই ভাড়াটা পাওয়া এবং না এই কাজটাকে আমরা, এটা প্রশ্নই আসে না, কারণ এটা ডিসিশন মেকার, উই আর দ্য ডিসিশন মেকার। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, কখনোই না এটা এই ধরনের জিনিস হয় না। তাহলে এই বাপেক্স আজকে এই অবস্থায় আসছে, কখনোই আসতে পারতো না। সাবেক ব্যবস্থাপনা পরিচালক স্পষ্টভাবেই রাজনৈতিক প্রভাবের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ প্রযুক্তিগত। হয়তো আরেকটা পার্সপেক্টিভ আছে। পেট্রোবাংলার এই পরিচালকও আছেন একই অবস্থানে। এটা হলো টেকনিক্যাল ব্যাপার, যে আমি প্রথমে হয়তো চিন্তা করছি যে এই স্থানে কূপটা খনন করলে আমার পাশে যেটা আছে পাশের কূপের সাথে কোরিলেট করে যে ওই গ্যাসটা আসবে। কিন্তু অনেক সময় ফার্দার যখন আমি এর আশেপাশে আরও অন্যান্য কূপ খনন করি, তাহলে আমার অনেক ডাটা পাই, আরও লেটেস্ট ডাটা পাই। তার ভিত্তিতে আমরা অনেক সময় সাইটটা কিছুটা পরিবর্তন করি। সেটা হলো আমাদের যে গ্যাস প্রাপ্তি নিশ্চিত করার জন্য। এই প্রকল্পে খরচ হয়ে গেছে প্রায় 88 কোটি টাকা। কোটি কোটি টাকা ব্যয় করে যদি গ্যাস নাই পাওয়া যায়, তাহলে কি সেই কূপ ব্যর্থ? ড্রাই হোল, দুটি শব্দ, কিন্তু এই দুটি শব্দের অর্থ নিয়েই রয়েছে সবচেয়ে বড় বিভ্রান্তি। সাধারণ মানুষের কাছে ড্রাই হোল মানেই গ্যাস পাওয়া যায়নি, অর্থাৎ ব্যর্থতা, কোটি কোটি টাকা অপচয়। কিন্তু একজন ভূতত্ত্ববিদের কাছে এর অর্থ সম্পূর্ণ ভিন্ন। আপনি এটা কখনো মনে করতে পারেন না যে আমি একটা ড্রিলিং করব, সেখানে গ্যাস আসবে। আপনার রেশিওটা দেখতে হবে, আপনি কি রেশিওতে গ্যাসটা পাচ্ছেন। পৃথিবীর অনেক দেশে 10টা কূপ করে একটা কূপ গ্যাস পায়, বললাম না? আমাদের এখানে তো 3টা করলে একটা পেয়ে যায়। সেই হিসাবে আমাদের এখানে সম্ভাবনা অনেক বেশি। ভূতত্ত্ববিদরা বলছেন, মাটির নিচে গ্যাস চোখে দেখা যায় না। সিসমিক জরিপ সম্ভাবনার ইঙ্গিত দেয়, কিন্তু সেই সম্ভাবনা সত্যি কিনা তার একমাত্র পরীক্ষা ড্রিলিং। আর এ পদ্ধতিতে আবিষ্কার হয়েছে বিশ্বের প্রতিটি গ্যাস কূপ। আবার কিছু কূপ হয় ড্রাই হোল, অর্থাৎ গ্যাস মেলে না।
তবে সুনেত্র গ্যাস কূপ খুঁড়তে গিয়ে কি সরকারের 88 কোটি টাকা গচ্চা গেল? না, ডেফিনেটলি না। আমরা ওখানে 4700 মিটার পর্যন্ত ডিলিং করছি। কোনো দিন ডিলিং করে অনেক সময় কোনো জায়গায় আপনার এক্সপ্লোরেশনাল কি পাওয়া যেতে পারে, নাও পাওয়া যেতে পারে। এটা ডেভেলপমেন্ট হলেও অনেক সময় মিস হয়ে যায় বিভিন্ন কারণে। এটা এক্সপ্লোরেশন হলে 3টা 4টা 5টা 7টা করে একটা আপনার করার পরে একটা আপনার গ্যাস ডিসকভারি হবে। সেটা শুধু বাপেক্স আর পেট্টা বর্ণক বলে না, সারা বিশ্বে যারা এই ডিলিংয়ের কাজ করে, ডিলিং মানে যারা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি যারা কাজ করছে সব জায়গায় এক্সপ্লোরেশনের কখনো লস নাই। এইখান থেকে যে ইনফরমেশনটা আসছে, এক্সপ্লোরেশন হলে যে ইনফরমেশনগুলো পাই, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ গ্যাস না পাওয়া গেলেও একটি ড্রাই হোল থেকে মেলে অনেক তথ্য, যা পরবর্তী অনুসন্ধানে কাজে লাগে। পৃথিবীর কোনো প্রযুক্তি শতভাগ নিশ্চিত করে বলতে পারে না নিচে গ্যাস আছে কি নেই। তাহলে গ্যাস পাওয়ার সম্ভাবনা তৈরি হয় কিভাবে? এই যে এক একটা দাগ দেখছেন না, এইগুলোকে আমরা বলি অ্যান্টিক্লাইন, ঊর্ধ্বভাগ, মানে শিলাস্তরে ভাঁজ যখন থাকে, কারণ শিলাস্তরটা সোজা থাকে তো এটা চাপে এরকম করে ভাঁজ হয়ে যায়। যখন ভাঁজ হয়ে যায় তখন গ্যাসটা এসে এর ভেতরে জমা হয়। তো ভাঁজগুলো হচ্ছে এই যে ভাঁজগুলো, সুতরাং যেখানেই ভাঁজ আছে আমরা ড্রিল করি এখানে। তো এইখানে পাইছি, এখানে পাইছি, এখানে পাইছি, সে এই সমস্ত জায়গায় ড্রিল করলে এই সমস্ত জায়গায় গ্যাস পাওয়া গেছে। তার মানে বাংলাদেশে এখনও গ্যাসের সম্ভাবনা অনেক বেশি, কিন্তু পর্যাপ্ত অনুসন্ধান না হওয়ায় সেই সম্ভাবনাকে আমরা কাজে লাগাতে পারছি না। একটি কূপে গ্যাস না পাওয়া মানেই পুরো অনুসন্ধান ব্যর্থ, এটা অনেকেই ধারণা করেন, কারণ অনুসন্ধান মানেই ঝুঁকি। কিন্তু সেই ঝুঁকি কি আমরা যথেষ্ট নিচ্ছি, নাকি ঝুঁকি এড়াতেই হারিয়ে ফেলছি নতুন গ্যাস ক্ষেত্রের সম্ভাবনা? ফিরছি ছোট্ট একটি বিরতির পর। বাংলাদেশে গ্যাস অনুসন্ধানের ইতিহাসে কাজ করছে দুই ধরনের প্রতিষ্ঠান। একদিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স, অন্যদিকে আন্তর্জাতিক তেল গ্যাস কোম্পানি আইওসি। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের জন্য কোন মডেল বেশি কার্যকর? চলুন সরাসরি দেখে আসা যাক। সুনেত্রের গল্প আসলে আজকের গল্প নয়, এর শুরু 1 শতাব্দীরও বেশি আগে। 1910 সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে খনন করা হয় বাংলার প্রথম অনুসন্ধান কূপ। সবার প্রত্যাশা ছিল তেল কিংবা গ্যাস মিলবে, কিন্তু মেলেনি কিছুই। বাংলাদেশের গ্যাস অনুসন্ধানের ইতিহাস শুরুই হয়েছিল একটি ড্রাই হোল দিয়ে। কিন্তু অনুসন্ধান থেমে থাকেনি। প্রায় 4 দশক পরে 1955 সালে সিলেটের হরিপুরে প্রথমবারের মতো আবিষ্কৃত হয় প্রাকৃতিক গ্যাস। এরপর থেকে একে একে আবিষ্কার হয় তিতাস, হবিগঞ্জ, রশিদপুর, কৈলাসটিলা ও বাখরাবাদ সহ বেশ কয়েকটি গ্যাস কূপ। গড়ে ওঠে বাংলাদেশের গ্যাস ভিত্তিক অর্থনীতির ভিত্তি। স্বাধীনতার পর দেশীয় সক্ষমতা তৈরির লক্ষ্য নিয়ে 1989 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড, বাপেক্স। উদ্দেশ্য নিজেদের প্রযুক্তি, নিজেদের জনবল, নিজেদের সক্ষমতা দিয়ে বাংলাদেশের মাটির নিচে গ্যাস খুঁজে বের করা। জানতে চাই বাপেক্সের গ্যাস পাওয়ার সফলতা কেমন। 10:1, 20:1, 10টা 20টা খনন করে একটা গ্যাস ক্ষেত্র পাওয়া যায় এরকম আছে, কিন্তু আমাদের এখানে তো 3:1, সিলেটে 1:1। সিলেট অঞ্চলে আপনি যেখানেই কূপ খনন করেছে সেখানেই গ্যাস পাওয়া গেছে। এটা তো খুবই গ্যাস রিচ এরিয়া, এবং এখনো পর্যন্ত বাংলাদেশের যে সাকসেস রেশিও বলি আমরা, যে কয়টা কূপ খনন করে আপনি কয়টা পাবেন, সেটা খুবই ভালো। এখানে অনেক কূপ খনন করলে প্রাপ্তি আসবেই। পরিসংখ্যানও বলছে সেই কথা। এখন পর্যন্ত 21টি কূপ খনন করে 8টিতে সফল হয়েছে বাপেক্স। তাহলে বাপেক্স অনুসন্ধান কম করে কেন? সরকারকে বুঝতে হবে, এখানে মাইন্ডসেটের ব্যাপার আছে। অনেক সময় হয় কি, যে ধরেন
এটা তো আর দৃশ্যমান না, আপনি গ্যাসটা দেখতে পাচ্ছেন না। ফলে সরকার মনে করে যে হ্যাঁ আমি এখানে খুব খনন করব, তাদের একটা ইয়ে থাকে। কিন্তু আমরা যারা ভূতাত্ত্বিক লোকজন আছি তারা, বা জিওলজিক্যাল সার্ভেতে যারা কাজ করে, পেট্রোবাংলায় যারা কাজ করে, তারা তাদের পরামর্শ অনুযায়ী সরকারকে এই কাজগুলো করতে হবে। তারা যদি মনে করে যে না এখানে আরো গ্যাসের সম্ভাবনা আছে, এইটা সরকারকে সাপোর্ট দিতে হবে। এই সাপোর্টটা সবসময় তারা পায় না। সাবেক এই কর্মকর্তার অভিজ্ঞতাও সুখকর নয়। এর আগে তো বাফিস বন্ধ হয়ে অবস্থায় ছিল, বাফিসকে বন্ধ করে দেবে। বাফিস অফিস কোথায় ছিল জানেন? ওই আপনার মালিবাগ মোড়ে, ওখানে একটা এই মার্কেটের মধ্যে একটা অফিস, তার মধ্যে বাফিসের অফিস ছিল। তার আগে ছিল আপনার ওই হাউস বিল্ডিংয়ে, সেখান থেকে ওখানে সরানো হলো কি ভবিষ্যতে বাফিসকে করবে না। এই যে বাফিস সব কিছু কাজকর্ম দিন রাত বিভিন্ন কিছু করে, এবং আগে একটা ওয়েল ড্রিলিং করতে বাফিসে 1 বছর, একটা ডেভেলপমেন্ট ওয়েল করতে সময় যেত, একটা এক্সপ্লোরেশন করতে 4 বছর, 2 বছরের আগে কোনো এক্সপ্লোরেশন ওয়েল করতে পারতো না। সেই বাপেক্স 3 মাসে, 3.5 মাসে একটা এক্সপ্লোরেশন ওয়েল কমপ্লিট করছে। আন্তর্জাতিক তেল গ্যাস কোম্পানি আইওসিকে যে সুযোগ সুবিধা দেওয়া হয় তার সিকিভাগও পায় না দেশীয় সংস্থা বাপেক্স। এমনটাই দাবি করলেন এই জ্বালানি বিশেষজ্ঞ। আমরা পারছি না, বাপেক্স পারে না, বাপেক্স যদি হচ্ছে না, বাপেক্স ফেল করতেছে, এইসব কথা বলে আমরা আবার বিদেশি কোম্পানিকে পুনর্বাসন করি, তার মাধ্যমে গ্যাস উত্তোলন করি। যেখানে বলা ছিল যে আইওসির গ্যাস আমাদের দরকার নেই, বেশি দামে উৎপাদন হয়, সুতরাং আমরা আমাদের নিজস্ব গ্যাস, নিজস্ব কোম্পানি সক্ষমতা উন্নয়ন করে তাদেরকে দিয়ে উত্তোলন করাবো। তাহলে স্থলভাগের গ্যাস কেন এখন আবার পিএসসি করতে হবে কেন? বাপেক্সকে দিয়ে যদি গ্যাস এই উত্তোলন করা না যায় এবং তাদেরকে দিয়ে যদি না করানো হয়, তাহলে এটা একটা জাতীয় ব্যর্থতা। সেই ব্যর্থতার নমুনা পাওয়া গেল পেট্রোবাংলার এই পরিচালকের কথায়। আসলে বিদেশি কোম্পানি, কিছু গভর্নমেন্টের কোম্পানি আছে, যেমন গ্যাসপ্রম কাজ করছে আগে, বর্তমানে চাইনিজ গভর্নমেন্টের একটা কোম্পানি আছে সিসিডিসি, আর একটা কোম্পানি সাইনোফেক ইন্টারন্যাশনাল। সিসিডিসি এবং সাইনোফেক ইন্টারন্যাশনাল, এই দুইটা বর্তমানে আমাদের কূপ খনন কাজ করতেছে, সাথে সাথে আমাদের বাফেক্সও কাজ করতেছে। গ্যাস অনুসন্ধান মানেই শুধু নতুন গ্যাসের সম্ভাবনা নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে বড় বিনিয়োগ, বড় ঝুঁকি, আর সেই ঝুঁকি নিয়ন্ত্রণের জন্য থাকে চুক্তি। কিন্তু সেই চুক্তিগুলো কি সবসময় দেশের স্বার্থ রক্ষা করতে পেরেছে? এ যাবৎ বিদেশি কোম্পানির সঙ্গে কোনো চুক্তি স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে পেরেছে রাষ্ট্র বা পেট্রোবাংলা, তার কোনো প্রমাণ আমরা পাচ্ছি না। এবং তাদেরকে নানা ধরনের যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, তাদের সঙ্গে নেগোসিয়েশনের ক্ষেত্রে যেসব মানে আপনার সমঝোতা হয়েছে, সেখানে সবসময়ই দেখা যাচ্ছে যে পেট্রোবাংলা বা যা মন্ত্রণালয়, তারা আইওসির স্বার্থ সংরক্ষণ করেছে। নাইকো চুক্তি নিয়ে অতীতে তদন্ত, আদালতের কার্যক্রম এবং জনপরিসরে দীর্ঘ বিতর্ক হয়েছে। দু সালে সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে ঘটে একটি বড় দুর্ঘটনা। পুড়ে নষ্ট হয়েছে আনুমানিক 8 বিলিয়ন ঘনফুট গ্যাস। দীর্ঘ আইনি লড়াই শেষে আন্তর্জাতিক সালিসি আদালত প্রায় 516 কোটি টাকা বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। আমরা আবারও ফিরে যাই সুনেত্র গ্যাস কূপে। বহু বছরের প্রস্তুতি, গভীর খনন, কিন্তু বাণিজ্যিক গ্যাস পাওয়া যায়নি। এই কূপ রেখে গেছে অনেক প্রশ্ন, আর রেখে গেছে ভূতাত্ত্বিক তথ্য। এই জায়গাটা হলো ডার্ক নিচে, আপনার দিস ইজ দ্য টেকনোলজি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেন যে গ্যাস কোথার থেকে উঠছে 3,500 মিটারের উপরে। এইটা তুলনা করা হয়েছিল বিবিয়ানা গ্যাস ফিল্ডের সাথে, ওর সাথে মিলাই, এবং ওই স্যানজনগুলো 2200 মিটার থেকে 3500 মিটারের মধ্যে ছিল। ড্রিলিং ডেপ যেখানে 3700 মিটার ছিল, সেখানে আমরা প্রায় 4700 মিটার করছি। ওই টাকাতে 1000 মিটার বেশি করা হয়েছে। পৃথিবীর সর্বোচ্চ ভবন দুবাই শহরের বুর্জ খলিফার দৈর্ঘ্য 828 মিটার।
অর্থাৎ 5টি বুর্জ খলিফার সমান গভীরে অনুসন্ধান করা হয়েছে এই সুনেত্র কূপ। কিন্তু একই প্রতিষ্ঠান, একই দেশের প্রকৌশলী অন্য এক জেলায় শিখেছে ভিন্ন গল্প। কুমিল্লার মুরাদনগর শ্রীকাইল, এখানেও খনন করেছে বাপেক্স, কিন্তু ফলাফল ছিল ভিন্ন। এখানে মিলেছে প্রাকৃতিক গ্যাস, পরে সেই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। অর্থাৎ একই প্রতিষ্ঠান, একই দেশের প্রকৌশলী, কিন্তু দুই কূপে দুই ফলাফল। এটি অনুসন্ধানের বাস্তবতা। কিন্তু গ্যাস পেলেই কি গল্প শেষ? ছাতক ও ভোলায় গ্যাসের সম্ভাবনা ও আবিষ্কার নতুন আশার জন্ম দিয়েছে, কিন্তু সেই গ্যাস কতটা দ্রুত ও কার্যকরভাবে দেশের মূল চাহিদার সঙ্গে যুক্ত করা যায় সেটি এখন বড় প্রশ্ন। ছাতক ইস্টে 1 TCF গ্যাস আছে, সেই গ্যাস উত্তোলন করে গ্রিডে দিলে তো আর 5 বছর গ্যাস লাগে না। আমরা 3 টাকা দরে গ্যাস উত্তোলন করতে পারবো ওটাতে পার কিউবিক মিটার। কেন আমরা এই সব অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্রেরগুলো যেগুলো ইনএফিশিয়েন্ট প্ল্যান্ট সেগুলো বন্ধ করে এই গ্যাস ইন্ডাস্ট্রিতে দেই, আর ভোলায় গ্যাস উত্তোলন করে কেন আমরা গ্রিডে দিয়ে সেই বিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুৎ সংকট মেটাচ্ছি না কেন? দেশীয় গ্যাস দ্রুত শিল্প ও বিদ্যুৎ উৎপাদনে যুক্ত করা গেলে আমদানির চাপ অনেকটাই কমানো সম্ভব হতো। তবে সুনেত্র আমাদের শিখিয়েছে ঝুঁকি নিতেই হয়। শ্রীকাইল শিখিয়েছে সেই ঝুঁকি কখনো সাফল্য এনে দেয়, আর ভোলা মনে করিয়ে দেয় আবিষ্কারই শেষ কথা নয়। সেই গ্যাস মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফিরছি ছোট্ট একটি বিরতির পর। বাংলাদেশের জ্বালানির চাহিদা প্রতিদিনই বাড়ছে। সেই চাহিদা মেটাতে একদিকে চলছে দেশীয় গ্যাস অনুসন্ধান, অন্যদিকে ক্রমশ বাড়ছে আমদানিকৃত এলএমজির ওপর নির্ভরতা। প্রশ্ন একটাই, মাটির নিচে এত যখন গ্যাসের সম্ভাবনার কথা বলা হচ্ছে, তখন কেন আমরা এত আমদানি নির্ভর? কেন কাটছে না গ্যাসের এই দীর্ঘস্থায়ী সংকট? রাজধানী ঢাকা। কোটি মানুষের এই শহরে সকাল মানেই কর্মব্যস্ততা, কিন্তু কারো কারো সকাল শুরু হয় শুধুই অপেক্ষা দিয়ে। গ্যাসের অপেক্ষা, চুলায় আগুন জ্বলবে কখন, রান্না হবে কখন, আর সন্তানের খাবারই বা তৈরি হবে কখন? সারাদিন পরে রাত্রিবেলা একটু গ্যাস আসে, ওই গ্যাসে রান্না করি, করে মানে সকালের খাওয়ানো যা, রাত্রি খাওয়ানো তাই। ছেলেপেলের স্কুলে নিয়ে যাওয়া বা স্কুল থেকে আসে কিছু তৈরি করে দেওয়া, সেটি সুযোগ আমাদের নাই গ্যাসের কারণে। সাবিনা খাতুনের পরিবারের মতো রাজধানীর অসংখ্য পরিবার প্রতিদিন এই একই প্রশ্নের মুখোমুখি হয়। গ্যাস তো আসে না প্রায় 7-8 মাস ধরে গ্যাস পাচ্ছি না আমরা তো এক্সট্রা টাকা খরচ হচ্ছে প্রতি মাসে, তো আমরা সিলিন্ডার লাগতেছে, কারণ গ্যাসে তো রান্না করতে পারতেছি না আমরা। এই এলাকার প্রত্যেক বাসায় প্রায় সব বাসায় চেক করলে সব বাসায় পাবেন যে গ্যাসের সমস্যা। বাসাবাড়িতে গ্যাস সংকট নতুন কিছু নয়, কিন্তু একটি পরিবারের চুলা না জ্বলা আর একটি দেশের অর্থনীতির চাকা থমকে যাওয়া, এই দুই সংকট এক নয়। শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানা, এমনকি সিএনজি স্টেশন, সবখানেই গ্যাস সংকট। হিসাব বলছে দেশে এখন প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় 380 কোটি ঘনফুট, অথচ
সরবরাহ করা যাচ্ছে গড়ে মাত্র প্রায় 265 কোটি ঘনফুট, অর্থাৎ প্রতিদিনই ঘাটতি থেকে যাচ্ছে প্রায় 115 কোটি ঘনফুট গ্যাসের। এর মধ্যে দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে আসছে মাত্র 186 কোটি ঘনফুট। বাকিটা পূরণ করতে হয় বিদেশ থেকে গ্যাস এনে, আর সেই খরচ মেটাতে হয় ডলারে। গত অর্থবছরে শুধু এলএনজি আমদানিতে সরকারকে গুনতে হয়েছে 54,954 কোটি টাকা। নিজস্ব গ্যাস সেগুলো কেন অনুসন্ধান করছি না, মজুদ বৃদ্ধি করছি না, উত্তোলন বাড়াচ্ছি না, এসব জায়গাতে শিথিলতা কেন আসছে সেটা বিগত সরকারের আমলে স্পষ্ট হয়ে গেছে। গ্যাস সম্পদ পড়ে থাকলো, অনুসন্ধান হলো না, এবং আমরা আমদানি বাড়াতে চাচ্ছি এবং পর্যায়ক্রমে সমস্ত গ্যাসের চাহিদা আমদানিকৃত গ্যাসে আমরা পূরণ করব এবং 4000 আমরা এমএমসিএফডি গ্যাস আমদানি করব, এরকম পরিকল্পনাও আমাদের রয়ে গেছে। কেন আমরা বাপেক্সকে স্থলভাগে শতভাগ গ্যাস অনুসন্ধানের দায়িত্ব দিয়ে তার পেছনে কেন বাক ছেড়ে দিলাম না? বিশেষজ্ঞদের অনেকেরই দাবি, বাংলাদেশের মাটির নিচে যে গ্যাস আছে বলে ধারণা করা হয় তা খুঁজে বের করাটাই এখন সবচেয়ে জরুরি। এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা পৌঁছে যাই সুনামগঞ্জের ধর্মপাশার গাবি গ্রামে। আজ এখানে চোখে পড়ে শুধু ধানের ক্ষেত, কিন্তু একসময় এই মাটিতেই দাঁড়িয়েছিল বাংলাদেশের অন্যতম আলোচিত গ্যাস অনুসন্ধান প্রকল্প সুনেত্র। সঠিক সময়ে এই গ্যাস আবিষ্কার হলে হয়তো বেঁচে যেত সরকারের বহু টাকা। 2009 সালে 2D সিসমিক জরিপে এই এলাকায় গ্যাসের ইঙ্গিত মেলে। এরপর 2012 সালে শুরু হয় সুনেত্র 1 অনুসন্ধান কূপের খনন। প্রায় 4683 মিটার গভীরে গিয়েও মেলেনি গ্যাসের কোনো সন্ধান। লিথোলজি মানে যেখানে স্যান্ড, শেল, এই যে মাটির নিচে যেভাবে থাকে ওইটা এখানে অনেক নিচে, এবং নিচে এখানে করলো যে আমরা পাবো কিনা জানি না। আমরা বিবিএনআর সাথে তুলনা করে এটা নিয়ে আসা হয়েছিল, কিন্তু বিবিএনআর সাথে কোনো মিল এখানে হয়নি। সেকেন্ড ওয়েলে করলে যে পাওয়া যাবে এমন কোনো কথা না, কিন্তু তারপরে সেকেন্ড ওয়েলে না হলে আরেকটা থার্ড ওয়েল করতে হবে, কারণ মাটির নিচে এখানে একটা বড় ব্যারিয়ার আছে যেটা 3D সাইজমিক সার্ভে করার পরে সেই জিনিসটা ধরা পড়ছে। তার আগে 2D সার্ভেতে এটার কোনো ইন্ডিকেশন ছিল না। অথচ 2013-14 অর্থবছরে 3D জরিপ চালিয়ে ফের গ্যাসের সম্ভাবনা খুঁজে পায় বাপেক্স। সিদ্ধান্ত নেওয়া হয় সুনেত্র 2 খননের। এবার খনন হবে সেই সৈয়দপুরে যেখান থেকে আগেরবার খনন কাজ সরিয়ে নেওয়া হয়েছিল। স্থান বদলের বৈজ্ঞানিক ব্যাখ্যা জানতে আমরা ফের মুখোমুখি হই তখনকার দায়িত্বে থাকা বাপেক্সের সেই সাবেক এমডির। তখনকার একটা জায়গায় লোকেশন দিলেই হবে না, তো সেখানে তো আমাকে রিগ নিয়ে যেতে হবে, বড় লট ভর সেখানে যাবে। হ্যাঁ, সেই জিনিসটা নেওয়ার তো আপনার থাকতে হবে। আপনি জানেন মোহনগঞ্জের এখন অবস্থা কি, আপনার সাইড দিয়ে বাইপাস রোড হয়েছে কিনা জানি না, এবং এই দিক দিয়েও আপনার ওই যে নেত্রকোনা পরে ঠাকুরকোনা একটা জায়গা, ওই ব্রিজটা তখন ছিল না, নষ্ট ছিল, যে কারণে আমরা ফেন্টুগঞ্জ থেকে ট্রেনে করে ওখানে রিগ নিয়ে যেয়ে বারহাট্টাতে নেমে ওইখান থেকে মাঠের মধ্যে ট্রেন থামায়, সেখান থেকে আমরা রিগ নিয়ে তারপরে এখন তো আবার ওই জায়গাতেই আপনার প্রকল্প নেই। ওই জায়গাটা আমি একটা জিনিস আপনি বললাম তো, একটা 2D সাইজমিক হলো যে আপনার এক্সরে, তখন আমাদের হাতে এক্সরে ছিল অনেক নিচের, আমাদের ওই অত ডিটেল কোনো ইনফরমেশন, বা নিচে যদি আপনার ফ্র্যাকচার থাকে, ফল থাকে, অথবা যদি একটা চ্যানেল স্যান্ড বা শেল থাকে, ওইটা অত নিচে আইডেন্টিফাই করা যায়নি। যার জন্যই তো আপনার পরে 3D সাইজমিক করা হলো। 3D সাইজমিক করে সেখানে 7000-8000 মিটার পর্যন্ত ইনফরমেশন পাওয়া যায়। কোথায় তখন তো আমাদের বাপেক্সের সেই ক্যাপাবিলিটি ছিল না। অথচ বাপেক্সের নিজস্ব তথ্যই বলছে 2009 সালে নোয়াখালীর বেগমগঞ্জ ও কুমিল্লার শ্রীকাইলে 3D সিসমিক জরিপ চালানো হয়েছিল। গ্যাস অনুসন্ধানে গ্যাস পাওয়া যাচ্ছে না, না পাওয়া যেতেই পারে, কিন্তু সেটা যদি সেই সব তথ্যপাত্রের মধ্যে যদি অস্বচ্ছতার গন্ধ পাওয়া যায়,
অভিযোগ থাকে বা না থাকুক, তার তো টেকনিক্যাল অডিট হওয়া দরকার। এখন বাপেক্স উদ্যোগ নিয়েছে সুনেত্র 2 খননের 6000 মিটার পর্যন্ত খননে অভিজ্ঞ প্রতিষ্ঠান খুঁজতে ইতিমধ্যে ডাকা হয়েছে আন্তর্জাতিক দরপত্র। আমার যদি এত ডেপথের রিগ না থাকে, ইন্টারন্যাশনাল পার্টির সঙ্গে আমি করি, নাইলে আমি রিগ কিনি। কয়দিন দেরি করলে তো অসুবিধা নেই, রিগ কিনে আমি শুরু করি না। আমাদের তো অন্য জায়গায় তো গ্যাস তো এইবার আমি যা দেখলাম ওদের পেপারের রিপোর্টে, বহু পুরানো জায়গার থেকে ওয়ার্ক ওভার বলে নাড়াঝাড়া দেওয়া আর কি, সেই সব জায়গার থেকেও তারা গ্যাস তোলার একটা সম্ভাবনা নিছে। আমরা কষ্ট করতে রাজি, কিন্তু দেশের সম্পদ দেশের লোক তুলবে এবং এদের আমাদের বেনিফিট বেশি, সেই জন্য আমরা কষ্ট করব। কিন্তু তোমরা তামাশা করবে আমাদের নিয়ে, সেটা না। একটি অনুসন্ধান খুব ব্যর্থ হতেই পারে, পেট্রোলিয়াম শিল্পে এটা স্বাভাবিক ঘটনা। বিশ্বে বড় বড় গ্যাস ক্ষেত্রের পাশেও রয়েছে ড্রাই হোল, কিন্তু একটি ড্রাই হোল থেকেই শুরু হওয়া উচিত পরবর্তী অনুসন্ধান, কারণ ব্যর্থতাই বলে দেয় কোন তথ্য সঠিক ছিল, কোথায় ভুল হয়েছিল, আর পরের কূপ ঠিক কোথায় হওয়া উচিত। তবে এবারে 3Dর জরিপের লোকেশন গাবিগ্রাম নয়, নতুন লোকেশন সৈয়দপুর, অর্থাৎ নতুন তথ্যের ভিত্তিতে নতুন অনুসন্ধান, এই দাবি করা হচ্ছে। আমরা তথ্য অধিকার আইনে জানতে চেয়েছিলাম 3D সিসমিক জরিপে ঠিক কী পরিবর্তন এসেছে। চেয়েছিলাম ব্যর্থতার মূল্যায়ন প্রতিবেদন, 2D ও 3D সিসমিক বিশ্লেষণ এবং জিওলজিক্যাল এবং জিওফিজিক্যাল কমিটির সুপারিশ। আবেদন জমা দিয়েছিলাম বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং বাপেক্সে। জবাবে শুধু 2D ও 3D জরিপের সময়কাল এবং সুনেত্র 1 খননের খরচের হিসাব দেওয়া হয়, আর কোনো তথ্য মেলেনি। শুধু নথি নয়, আমরা সাক্ষাৎকার চেয়েছিলাম জ্বালানি সচিব ও বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালকের কাছেও। দুজনের কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে সচিবের পক্ষে কথা বলেছেন পেট্রোবাংলার এই পরিচালক। যেগুলো আমরা ড্রাই বা যেগুলো আমাদের ড্রাই ঠিক না, টাইটসেন বা অন্য কোনো জিওলজিক্যাল কারণে আমাদের আশানুরূপ কমার্শিয়ালি ভায়াবল হচ্ছে না, সেগুলোকে কীভাবে কমার্শিয়ালি ভায়াবল করা যায় সেটা আমরা চিন্তা করছি। এতক্ষণ আমরা খুঁজেছি গ্যাসের গল্প, ভূতত্ত্বের গল্প, নীতি ও রাজনীতির গল্প, দেশি বিদেশি কোম্পানির গল্প, কিন্তু এই গল্পের আসল শুরু হয়েছিল একটি গ্রামের কৃষকদের হাত ধরে। একসময় এখানে ছিল ধানের ক্ষেত, আজও আছে। তবে মাঝখানে দাঁড়িয়ে আছে একটি ড্রিলিং প্যাড, যেখানে খরচ হয়েছে কোটি কোটি টাকা, কিন্তু গ্যাস মেলেনি। প্রকল্প বন্ধ ঘোষিত হলেও কৃষকদের জমি এখনো ফেরত দেওয়া হয়নি। মোহাম্মদ কিরণ একজন ক্ষুদ্র কৃষক, যার পরিবার চালানোর একমাত্র অবলম্বন ছিল জমি। সেই জমির একটি অংশ চলে গিয়েছিল গ্যাস অনুসন্ধান প্রকল্পে। এখন প্রকল্প নেই, কিন্তু জমিও ফিরে পাচ্ছেন না তিনি। আমার কিছু জায়গা আছে, অনেকেরই আছে, আমারটা হলো রিগ ফাউন্ডেশন করছে, যেটা আমাদের রিগটা বসাইছে। এটা 5 ফুট গভীর, নিচে দিছে বললি, এরপরে দিছে কুয়া দিয়া এটা যদি ভুয়াও দেয়, এটা কিন্তু ভাঙতো না। এই জায়গাটা কিন্তু একেবারে ও কিছু, এটা যদি আমরা কিছু টাকা টোকা দেয়, এটার যতটুকু ফসল হয়, এটার টাকা টোকা যদি দেয়া, কিছু দেয়া, টাকা দেয়া, জায়গাটা সাইডে জায়গা আমরা নাপ ঝুপ দিয়া, তাহলে আমরা সবচেয়ে বেটার হইব। এইটার তো কোনো সময় আমরা জায়গাটা যেটা, এটা আমাদের কোনো সময় ফসল ফলানো যেত না। তার আরও একটি অভিযোগ, জমিদাতাদের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিরণের দাবি, নিয়োগ পাওয়ার পরই আসে রাজনৈতিক হস্তক্ষেপ। তো প্রথম অবস্থায় সিটি সব আমার রায় আনছে বিকালে, এই সময় বৈশাখ মাস, রায় এনে আমার চাকরির ঢুকাইছে। চাকরির ঢুকানোর পরেই 1-2 ঘন্টা পরে এমপি সাহেব ফোন দিছে যে আপনি চাকরিতে ঢুকাইলেন, কার অনুমতি নিয়ে ঢুকাইলেন?
পিসি সাহেব বলছে যে আমরা তো তোমার আগেরই কথা, যারা কৃষক যারা জমি দিছে এনো জমিটা তারা আগে নিয়াম, এরপরে আমার কিন্তু চাকরি তো যাওয়া লাগবে। আমি আগে পাইতাম আপনার একরে 80,000। তবে কিরণ একা নন, তৌহিদ মিয়ারও প্রকল্প এলাকায় রয়েছে 10 কাঠা জমি। তিনিও চান জমি আগের অবস্থায় ফেরত পেতে। এখন যে এই হালাই তুই দেবো এটা কিচ্ছু মারা যেতাম না আমি। টাকা পান না? টাকা দে না, কি কর? কয় এটা ফয়সালা না দেয়, টাকা দিত না। তাই টাকা বলে দিছে, বলে দিচ্ছে টাকা ব্যাংক থেকে রইছে, আমি টিউনের কাছে জমা, এটা ফয়সালা দিয়া কলে আটকাইছে আমরা রে। তাহলে এখন দিচ্ছে না দিয়ে কয় দিয়ে আমি দুদিন হরে ওরা আজ 15 দিন হয়। আমরা বললাম কৃষক, 10 কাঠা জমি আমার বাগে হচ্ছে, 10 কাঠা জমি গেছে গা, আমি আর কি হয়ে দেখাই। গত 1 বছরের ভাড়ার টাকাও মেলেনি, জমিও ফেরত পাওয়া যায়নি কৃষকদের। জমি ফেরত পেতে সবাই আবেদন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে। সুনেত্র গ্যাসপিল একটা কর্তৃপক্ষ আমার কাছে চিঠি দিয়েছে যে তারা যে জায়গাটা রয়েছে এখানে 1 একর জায়গা ওনারা ওনাদের পরীক্ষা নিরীক্ষার জন্য রাখবে এবং বাকি জায়গাটা ওনারা এই জায়গাটা অবমুক্ত করার জন্য আমাদের কাছে চিঠি দিয়েছে। আমি মনে করি এটা আসলে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা এটা পাঠাবো এবং সুনেত্র গ্যাসপিল এবং কর্তৃপক্ষ এই জিনিসটা আসলে সমাধান করতে হবে। এখানে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আসলে তেমনটা ভূমিকা নেই বলে আমি মনে করি। সুনেত্র 2 কূপ খননে আবারও নতুন করে জমি লিজ নিতে হবে, এবার সৈয়দপুর গ্রাম থেকে। প্রকল্প শেষ হয়েছিল 2012 সালে, এখন 2026। দীর্ঘ 14 বছর ধরে গাবী গ্রামের কৃষকদের জমি পড়ে আছে এভাবেই। সুনেত্র 1 আর সুনেত্র 2 এর মাঝখানে আটকে আছে জমি ফেরত পাওয়ার সিদ্ধান্ত। কে জানে কবে ফিরে পাবেন কিরণ তৌহিদরা তাদের কৃষি জমি? গ্যাস হয়তো এখনও লুকিয়ে আছে গাবী গ্রামের মাটির অনেক গভীরে। হয়তো একদিন আরও উন্নত প্রযুক্তি সেই গ্যাসের সন্ধান দেবে। তবে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে ব্যর্থতাকেও গ্রহণ করতে হবে অনুসন্ধানের স্বাভাবিক অংশ হিসেবে। কারণ প্রতিটি অনুসন্ধানই একটি বিনিয়োগ, একটি ঝুঁকি, আবার একই সঙ্গে ভবিষ্যতের সম্ভাবনার দরজা। প্রয়োজন আরও গবেষণা, আরও অনুসন্ধান এবং আরও স্বচ্ছ ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত। দর্শক, আপনাদের কাছে যদি সুনির্দিষ্ট কোনো তথ্য বা অভিযোগ থাকে তাহলে সরাসরি জানাতে পারেন অথবা পর্দায় দেখানো মাধ্যমগুলোতে। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।